মাদাম, মাদাম। এর বেশি ওর গলা দিয়ে বের হলো না। কান্নাই জড়িয়ে যাচ্ছে শব্দ। ভদ্রমহিলা বুকে জড়িয়ে ধরলেন ইসাবেলার কম্পিত শরীরটা। ভদ্রলোক আর তার সাথের যুবকটা ছুটে গেল মাদামের বাড়ির ভেতর। ইতিমধ্যেই আশেপাশের বাড়ির অনেকে এসে কৌতূহলে ভিড় জমিয়েছে। অনেকে ঢুকলেন মাদামের বাড়ির অন্দরে। ইসাবেলার আর্তদৃষ্টি দরজার দিকে। ভদ্রমহিলার মেয়ে ঘর থেকে গরম কাপড় এনে ওর গায়ে জড়িয়ে দিল। কবষ্ণ এক গ্লাস পানি দিল পান করতে। একটু পর একটা রাগত গলার চিৎকার শোনা গেল। মধ্যবয়সী ভদ্রলোক রেগে অগ্নিমূর্তি হয়ে মাদামের বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ছুটলেন। হাতে তার মাদামের সেই রক্তমাখা ধারালো ছুরি। উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন মাদামকে উদ্দেশ্য করে। তার স্ত্রী সন্তানেরাও এসে যোগ দিল। ওরা প্রায় কাঁদো কাঁদো হয়ে মাদামের বাড়ির ভেতরে ঢুকলো সবাই। তখনই ইসাবেলার মনে পড়ল বিড়ালটার কথা। বিড়ালটা ওই ভদ্রলোকের পালিত। মাদামের এই নিষ্ঠুরতা দেখে বা ক্রুদ্ধ গায়ের লোক। প্রতিবেশিনী ভদ্রলোক এসে জানালেন মাদাম বাড়ির ভেতরে নেই। তাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না, অথচ এই খানিকক্ষণ আগেও ইসাবেলা তাকে দরজার বাইরে দেখেছে। ওটা কি মাদাম ছিলেন না? প্রতিবেশিনী ভদ্র মহিলা ইসাবেলাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার ডাকা হলো। ইসাবেলা ভীত সন্ত্রস্ত। ডাক্তারের কোনো কথার জবাবই সে ঠিকমতো দিতে পারল না। নিজের দুঃস্বপ্নের কথা অগোছালো ভাবে বলল। ডাক্তার সেটাকে অসুস্থতা জনিত ভ্রম ভেবে গুরুত্ব দিলেন না। ইসাবেলাকে পরীক্ষা করে দেখলেন ওর শরীর প্রায় রক্তশূন্য। এমার্জেন্সি রক্ত দিতে হবে জানালেন ডাক্তার। রক্ত দেওয়ার ব্যবস্থা হলো। এই বাড়ির সেই যুবকটি রক্ত দিল। যুবক ভদ্রলোকের হবু জামাতা। ইসাবেলার মুখ থেকে সব শুনে চিন্তিত দেখায় তাকে। কিছু একটা আন্দাজ করছে সে। বেশিক্ষণ সেটা নিজের মধ্যে চেপে রাখতে পারল না। রক্ত দেওয়া হলে হবু শ্বশুর এবং ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটার এই অবস্থার জন্য অতি প্রকৃত কিছু দায়ী নয় তো? ওই দুঃস্বপ্নটার কথা ভেবে দেখছেন একবার? হবু শ্বশুর মশাই চিন্তিত মুখে বললেন, ওসব কিছু নয়। ইসাবেলা এমনিতেই অসুস্থ ছিল, তবে এতটা নয়। এই তো কিছুদিন আগে বেশ হাসি খুশি ছিলাম, হঠাৎ এমন কেন যে হলো? আপনার কি মনে হয় ডক্টর সাহেব? ডাক্তার একটু ভেবে বললেন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত মেয়েটি খাওয়া দাওয়া ঠিকমতো করেনি। ওই বুড়ি কী ওষুধ দিয়েছে কে জানে। তার উপর বুড়ির ওই পাগলামি মেয়েটিকে ট্রমায় ফেলেছে। সব মিলিয়ে বলা যায় ভুল চিকিৎসা আর আতঙ্কে আজ ওর এই অবস্থা। প্রপার টেক কেয়ার আর ট্রিটমেন্টের খুব বেশি প্রয়োজন এখন। আমি ঘুমের ওষুধ দিয়েছি, জাগলে আমাকে জানাবেন। ডাক্তারের কথার সাথে যুবক কেন যেন সম্মত হতে পারল না। সে বলল, আর ওই যে রাতের ঘটনার কথা বলল, যা কয়েক রাত ধরে ঘটছিল ওর সাথে, ওর শরীরের রক্ত শূন্যতা, আপনার মনে হয় না এসব অস্বাভাবিক? ডাক্তার মৃদু হাসলেন। ওসব ওর ভ্রম। মানসিকভাবে অসুস্থ হলে এমন হ্যালোসিনেশন হয়। সুস্থ হলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। ডাক্তার আর তর্ক করার সুযোগ না দিয়ে বিদায় নিলেন। অযথা সময় নষ্ট করলে পকেটে টাকা আসবে কি করে? এই গায়ের রোগীদের কাছে তার যথেষ্ট চাহিদা। বড়িটার কারণে একটু আধটু ঝামেলা হতো, এবার সেটাও বোধহয় মিটে গেল। ডাক্তার চলে যেতেই যুবক হবু শ্বশুরকে বলল, আমার একটু ভয় হচ্ছে। কেন বলো তো? আপনি রক্ত চোষার কথা শুনছেন? হবু শ্বশুর মশাই এত চিন্তার মধ্যেও হাসলেন। হবু জামাতার কাঁধ জড়িয়ে বললেন, শুনবো না কেন? ওসব কল্পনাহীনই শুনেই তো বড় হয়েছি। আপনি হাসছেন, আমি কিন্তু সিরিয়াসভাবেই বলছি। 17 শতকের দিকে জার্মানির একটি শহরে রক্তচোষার খুব প্রাদুর্ভাব বেড়েছিল। কথিত আছে সেখানটার একটি শহরের প্রায় সকালে মানুষ থেকে রক্তচোষাতে রূপান্তরিত হয়। কোন শহরের কথা বলছো? যুবক একটু ভাবুক হয়ে বলল, বেসেলের কাছাকাছি একটি শহর, নামটি সঠিকভাবে কেউ বলতে পারে না। কেউ কেউ বলে কোনো অজানা কারণে শহরটিকে মানচিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অবাক করার বিষয় হলো, যারা কৌতূহল বশত শহরটি খুঁজে বেরিয়েছিল তাদের কেউ
আর ফিরে আসেনি। সুতরাং শহরটি সম্পর্কে গাল গল্প থাকলেও সঠিক কোনো তথ্য জানা যায়নি। ভদ্রলোক এবারও হেসে উড়িয়ে দিলেন যুবকের কথা। বললেন, এগুলো মনে করা কথা। আমার বয়স তো কম হলো না। কই, আমি তো কখনো ওসব দেখলাম না বা শুনলাম না তেমন ঘটনার কথা। তোমাদের এই বয়সে কত ফ্যান্টাসি মাথায় করে। আদত ওগুলো কোনো অস্তিত্ব নেই। না হলে ওই শহরে অস্তিত্ব থাকবে না কেন? রক্তচোষা বলতে তুমি যা বোঝাচ্ছ তেমন কিছু নেই। ডক্টর বলেন না ইসাবেলা মানসিকভাবে অসুস্থ। অযথা চিন্তা করো না, চলো ভিতরে যাই। যুবকের মনের খুঁতখুঁত কিন্তু রয়েই গেল। অপেক্ষা করলো ইসাবেলার জ্ঞান ফেরার জন্য। হয়তো তখন সবটা ভালোভাবে জানতে পারবে। কে জানে রক্তচোষাদের সেই কাহিনী যদি সত্যি হয়, যদি ইসাবেলার ভয়টা নিছক ভয় না হয়। দুজনে বাড়ির ভেতর প্রবেশই করবে, ঠিক তখন মাদামের বাড়ির সামনে একটি কালো ফিটন এসে থামলো। ভেতর থেকে বেরিয়ে এলেন সাদা হ্যাবিট পরনে যুবতী এক সিস্টার। ভদ্রলোক ভ্যালেরিয়াকে চিনতেন। এগিয়ে গেলেন তিনি। ভ্যালেরিয়া মাদামের বাড়ির সদর দরজা খোলা দেখে কপাল কুঁচকালো। সিস্টার, ভ্যালেরিয়া পেছন ফিরে তাকাতেই ভদ্রলোককে দেখতে পেলেন। অভিবাদন জানালেন জোরপূর্বক, সৌজন্যমূলক হাসি হেসে। ভদ্রলোক ভ্যালেরিয়াকে সবটা খুলে বলতেই ভ্যালেরিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইসাবেলার কাছে ছুটে এলো সে। মাদামের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়া ইসাবেলার দুরবস্থা দেখে ভ্যালেরিয়ার বুঝতে বাকি থাকলো না কি ঘটেছে। নিজেকে হাজার বার তিরস্কার করলো। নীরবে চোখের জল ফেলে ইসাবেলার গালে হাত রেখে, ইসাবেলার কিছু হয়ে গেলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারত না সে। ওর জন্যেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভয়ে অসাড় হয়ে যাওয়া শরীরটাকে সেদিন টেনে বেসমেন্টের নোংরা নালায় আড়াল করাতে পিশাচটার হাত থেকে সেই যাত্রায় রক্ষা পেয়েছিল। কিন্তু বিপদ এখনো মাথার উপর। ইসাবেলাকে বাঁচাতে হলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে। ভদ্রলোককে কৃতজ্ঞতা জানিয়ে তখনই অচেতন ইসাবেলাকে নিয়ে রওনা হলো রিগার উদ্দেশ্যে। যুবক এবং ভদ্রলোক বেশ অবাকই হলো সিস্টার ভ্যালেরিয়ার এই আচরণে। অন্তত এক রাত কাটানোর অনুরোধও সিস্টার ভ্যালেরিয়া রাখেনি। আতঙ্কিত দেখাচ্ছিল তাকে। যুবক সন্দেহবশে রক্তচোষা সম্পর্কে জিজ্ঞেস করতেই ভ্যালেরিয়ার মুখের রং বদলে যায়। এতেই প্রবল হয় যুবকের সন্দেহ। কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? নিজের জীবন বাঁচাতে সেও কাউকে কিছু না বলে পালিয়ে যায় ওই গ্রাম থেকে। কোচওয়ানের জোরালো চাবুকের আঘাত পিঠে পড়তেই ঘোড়া প্রাণপণে ছুটছে। লোকালয় পেরিয়ে ফিটন চলল তেপান্তরের পথ ধরে। ইসাবেলার মাথা ভ্যালেরিয়ার কোলে। ভ্যালেরিয়া ওর ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওর মুখটা ছুঁয়ে দিচ্ছে আলতো করে। মেয়েটার এই করুণ দশার জন্যে নিজেকে দায়ী করলো সে। আজ যদি ওর কিছু হয়ে যেত, ভ্যালেরিয়া কিভাবে বাঁচত? ইসাবেলা ওর কতটা জুড়ে আছে তা কেবল সেই জানে। ইসাবেলার কোনো ক্ষতি সে হতে দেবে না। রিগাতে পৌঁছতে পারলে শান্তির নিঃশ্বাস ছাড়বে ভ্যালেরিয়া। তার আগে ভয়টাকে কিছুতেই দূর করতে পারছে না। বিকেল পড়ে এসেছে, রাতে ভ্রমণ করার সাহস ওর নেই। কচুয়ানকে বলল, আশেপাশে কোনো লোকালয় আছে? না, তবে আরেকটু দূরে একটা পাঠশালা আছে। সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো সেখানে? মনে হয় পারবো। তাহলে সেখানে আজ রাত থাকবো, সকাল হলেই রওনা হব আবার। জি আচ্ছা। গধূলির রক্তিম আভা ছড়িয়েছে পশ্চিম আকাশে। আলো যতই নিভছে ততই ভ্যালেরিয়ার আতঙ্ক বাড়ছে। কচুয়ানকে বারবার তাগাদা দেয় দ্রুত গাড়ি হাঁকানোর জন্য। কচুয়ান মনে মনে বেজায় বিরক্ত হয় সিস্টারদের তাগাদায়। মুখে অবশ্য তা প্রকাশ করলো না। দেখতে দেখতে সন্ধ্যার আধার নেমে এলো। ভ্যালেরিয়া আর্ত চোখে বাইরে তাকায়। বুকের ক্রুষ্ঠা মুঠোবন্দি করে ঈশ্বরের নাম জপে। ভ্যালেরি, ইসাবেলা পিটপিট করে চোখ মেলল। ভ্যালেরিয়া সকল সংজ্ঞা ভয় এক মুহূর্তের জন্যে ভুলে গেল। হাসি মুখে ওর মুখ আঁচলা ভরে বলল, ক্যাসি ভাইয়া? ভ্যালেরিয়ার কথা অসমাপ্ত রয়ে যায় ফিটনের সামনের ঘোড়ার অস্বাভাবিক আচরণে। কচুয়ান কিছুতেই ওটাকে বশে আনতে পারছে না। আচমকা হলো কি ঘোড়ার? ভ্যালেরিয়া এবং ইসাবেলা ভয়ার্থ মুখে পরস্পরের দিকে তাকালো।
ইসাবেলার মনের অবস্থা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরে ভ্যালেরিয়া। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। সব ঠিক হয় না। ঘোড়া বাঁধন ছেড়ে কোথাও দৌড়ে পালিয়ে গেল। কচুয়ার নেমে চিৎকার করতে করতে ছুটল ঘোড়ার পেছনে। ভ্যালেরিয়া ফিটনের জানালা দিয়ে বাইরে তাকায়। ঘোর অন্ধকার চারপাশে। ওরা যে এখন কোথায় বুঝতে পারছে না। মৃদু গলায় কয়েকবার কচুয়ানকে ডাকলো ভ্যালেরিয়া, কিন্তু তার সাড়া নেই। চারিদিকে নিগুড় নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা বিদীর্ণ করে ভেসে এলো নেকড়ের কর্কশ গর্জন। ভ্যালেরিয়ার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। গত 2 দিনে অনেক মৃত্যু দেখেছে সে। সব সাহস, বিশ্বাস ভয়ের শিকলে বাঁধা পড়েছে। লড়াই করার মতো শক্তি ওর নেই, কিন্তু ইসাবেলাকে বাঁচাতে তাকে লড়তে হবে। ভয়টাকে জয় করতেই হবে। ইসাবেলা ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তকণ্ঠে বলল, এগুলো কিসের গর্জন? আমার ভীষণ ভয় করছে ভ্যালেরি। ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আমি বেঁচে থাকতে কিচ্ছু হতে দেব না। গলার ক্রোশটা খুলে ইসাবেলার গলায় পরিয়ে দেয়। ইসাবেলা ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। ভ্যালেরিয়া ওর কপালে চুমু দিয়ে বলে, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। শক্ত হতে হবে তোমাকে। আমি জানি অনেক সয়েছো এই কদিনে, অনেক শিখেছো তুমি। কাশি ভাইয়া, জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষকে স্বাভাবিক করা শিখতে হয়। কেউ থাকে না পাশে, তখন নিজেই নিজেকে শক্তি হতে হয়। তোমাকে আজ নিজের সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সাহসী হতে হবে তোমাকে। আমাকে ছাড়াই রিগা পৌঁছাতে হবে। এখান থেকে অল্প কিছু দূরে প্রান্তশালায় এই রুবলগুলো রাখো। রাতটা সেখানে খাটিয়ে প্রান্তশালার কারো সাহায্যে রিগামাবি ট্রেনে চড়বে, পারবে না? ভ্যালেরিয়ার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। ইসাবেলা ওই চোখে চেয়ে কিছু একটা টের পায়। ভ্যালেরিয়ার হাত শক্ত করে চেপে ধরে। আমি তোমাকে ছাড়বো না ভ্যালেরি। পারবো না একা চলতে, পারবো না সাহসী হতে। তোমাকে ছাড়া কিছুই পারবো না। আমাকে একা ফেলে যেও না ভ্যালেরি। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল ইসাবেলা। নেকড়ের কর্কশ গর্জন ক্রমশ এগোচ্ছে। ভ্যালেরিয়া সময় নষ্ট না করে ইসাবেলার হাত ধরে নেমে এলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ততক্ষণে। এক পাল নেকড়ের মাঝে জড়াঝড়ি করে দুজনে দাঁড়ান। নেকড়েগুলোর রক্তাভ লোলুপ চোখে চেয়ে ওদের শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ভ্যালেরিয়ার ভাবনা তখন ইসাবেলাকে নিয়ে। কি করে এই হায়নাগুলোর হাত থেকে রক্ষা করবে প্রাণপ্রিয় ভাগ্নিকে সে? সম্মোহনী গলার একটি পুরুষ কণ্ঠের ডাক শুনে চমকে ওঠে। সিস্টার ভ্যালেরিয়া। বাম পাশে তাকাতেই দীর্ঘদেহী সুদর্শন যুবককে দেখে স্তম্ভিত হয়। পরনের পোশাকে রাজকীয় ভাব। যুবকটি চোখের নিমেষে মুখোমুখি এসে দাঁড়াল। ঠোঁটের কোণে ক্রূর কুটিল হাসি, চোখ দুটো রক্তিম। ঘাড় বাঁকিয়ে ইসাবেলার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতেই ভ্যালেরিয়া ওকে পেছনে আড়াল করে। যুবকের কুটিল হাসি আরো প্রশস্ত হয় তা দেখে ইসাবেলা দেখল তীক্ষ্ণ ফলার মতো সাদা চকচকে দুটি দাঁত বেরিয়ে এলো যুবকের ঠোঁটের দুপাশ থেকে। ওর লম্বা নখওয়ালা আঙ্গুলগুলো ভ্যালেরিয়ার মুখ ছুঁয়ে আস্তে আস্তে ঠোঁটের নিচে থামলো। ঝুঁকে ফিসফিসানি স্বরে বলল, ভেবেছিলে বেঁচে যাবে? তোমার জন্য ভারী দুঃখ হচ্ছে এখন আমার ভ্যালেরিয়া। ভ্যালেরিয়ার বুকের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে যুবক নিচের ঠোঁট কামড়ালো। রাগে ঘৃণায় ভ্যালেরিয়ার শরীর রিরি করে ওঠে। কষিয়ে এক চর বসালো ওর গালে। মুহূর্তেই যুবকের রূপ বদলে যায়। গলা টিপে ধরলো ভ্যালেরিয়ার। ইসাবেলা চিৎকার করার আগেই ভ্যালেরিয়ার গলা ধরে দূরে ছুঁড়ে ফেললো। ইসাবেলা চেঁচিয়ে কেঁদে ওঠে। ভ্যালেরি! এবার ইসাবেলার দিকে অগ্রসর হয় যুবক, কিন্তু ওর গলার ক্রুশটা দেখতে থমকে যায়। দাঁত খিচিয়ে ওঠে। ইসাবেলা দৃষ্টি তখন ভ্যালেরিয়ার দিকে। একজন মধ্যবয়সী অতীব সুন্দরী রমণী ভ্যালেরিয়ার দিকে এগিয়ে আসছেন। তার ঠোঁটের কোণে ক্রূর হাসি, দৃষ্টি ছোড়া বড় হিংস্র নির্মম। রমণীর পোশাক এই যুবকের মতোই রাজকীয়, চলনেও রাজকীয় ভাব, যেন কোনো রাজ্যের রানী তিনি। ভ্যালেরিয়ার আহত শরীরটাকে টেনে দাঁড় করালেন। যুবক সেদিকে চেয়ে মুচকি হেসে বলে, বাঁচাতে চাও ওকে? প্লিজ, তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও ভ্যালেরিকে। ইসাবেলা মিনতি করে। যুবকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তবে গলার ওটা খুলে ফেলো, খোলো খোলো। ইসাবেলা ক্রুশটা মুঠোবন্দি করে মাথা নাড়ায়। সে জানে এটা খুললে কি হবে।
যুবক দাঁতে দাঁত পিষে খিচিয়ে ওঠে। তবে মুরুকো, মেরে ফেলো সিস্টারকে। না না না, মেরো না ওকে, আমি খুলছি। ভ্যালেরিয়া নিষেধ করতে চায়, কিন্তু রমণী ওর গলা ধরে চেপে আছে। গোঙানি ছাড়া কিছুই যেন বের হলো না। ইসাবেলার পরিণতি স্মরণ করে কাঁদতে লাগলো। সিস্টার ভ্যালেরিয়ার কান্না রমণীর আনন্দ আরো বাড়িয়ে দেয়। অদৃশ্য থেকে লাল চুলের অনিন্দ সুন্দরী এক যুবতী হেলে দুলে এসে থামলো রমণীর পাশে। ওর মুখের আবেদনময়ী হাসি দপ করে নিভে গেল। খিচিয়ে উঠল হিংস্রতার সাথে। শেষ করে ফেলো এই মাগিটাকে, বড্ড জ্বালিয়েছে আমাদের। আজ ওর রক্ত দিয়ে হুলি খেলে তবেই শান্ত হবে। ভাষা সংযত করো ইভারলি, ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। বারবার একই ভুলের ক্ষমা মিলবে না। গলা থেকে মুন্ডুটা আলাদা করে ফেলবো পরবর্তীতে এখনো আচরণ করলে। নত হও আমার সামনে, নত হও। রমণী গর্জে ওঠেন। ইভারলি নাম্নী মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও নত হয়। রমণীর দৃষ্টি আবার ফেরে ভ্যালেরিয়ার মুখের ওপর। ভ্যালেরিয়ার এই ভয় যন্ত্রণা তিনি ভীষণ উপভোগ করছেন। শিকারকে একটু নাড়িয়ে চাড়িয়ে শেষ করার আনন্দই অন্যরকম। তোমার মৃত্যু তোমার অন্য সকল সাথীদের মতোই হবে সিস্টার। স্বর্গে বসে তোমার এই মানব শরীরের অপমান দেখবে। তোমার অধ্যত্ত আমি ক্রুদ্ধ হয়েছি। আমার ক্রুদ্ধতা আজ তোমার রক্তপানি মিটবে। তারপর তোমার লাশটাকে ওই ক্ষুধার্ত নেকড়েগুলোর সামনে ফেলে দিব। ছিঁড়ে খাবে ওরা তোমার শরীর। নিষ্ঠুর অট্ট হাসিতে ফেটে পড়েন রমণী। মুখ নামিয়ে এনে ফিসফিসিয়ে বলেন, আলবিদা সিস্টার। আর হ্যাঁ, তোমার সঙ্গীকে একটু পরেই পাঠাচ্ছি, অপেক্ষা করো উপরে বসে। রমণী ইসাবেলার দিকে দৃষ্টি স্থির রেখে তীক্ষ্ণ দাঁত দুটি বসিয়ে দিল ভ্যালেরিয়ার গলায়। ভ্যালেরিয়ার শরীর তীব্র ঝাঁকুনি দিয়ে ওঠে। গো গো শব্দ বের হয় ওর গলা দিয়ে। ভ্যালেরি, না না না, ওকে ছেড়ে দাও। ইসাবেলা ছুটে যেতে চায়, কিন্তু যুবকটি তাকে দু বাহুতে জড়িয়ে ধরে রেখেছে। একটু দূরে পড়ে আছে ভ্যালেরিয়ার দেওয়া ক্রুশটা। ইসাবেলার চোখের সামনে ভ্যালেরিয়ার নিথর দেহটি বরফের উপর আছড়ে পড়ে। ইসাবেলা স্তব্ধ বিমূঢ়, ওর চোখ দিয়ে অবাধে জল গড়াচ্ছে। গলার কাছে রক্ত পিপাসু যুবকের উষ্ণ নিঃশ্বাস আর তীক্ষ্ণ দাঁতের স্পর্শ অনুভব করে, কিন্তু আজ আর ভয় নেই। দু চোখ বন্ধ করে অপেক্ষা করে মৃত্যুর। ভয়, মৃত্যু, আজ এই দুটি থেকে তার মুক্তি হবে। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়েছে। চারিদিকে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে জ্বলছে নেকড়েগুলোর রক্ত জবার মতো টকটকে চোখগুলো। তিনটে মানুষরূপী পিশাচির রক্তাভ ঠোঁটে বিজয়ের হাসি। ওদের দৈহিক সৌন্দর্য যেন চোরা বালির ফাঁদ। যে কেউ আকৃষ্ট হয়ে অজান্তেই মৃত্যুকে আলিঙ্গন করবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই ইসাবেলার। প্রথম দর্শনে সেও তো ওদের রূপের মোহে মুগ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই রূপের আড়ালের সত্যিটা সে দেখতে পাচ্ছে। নৃশংস নির্মম ওরা। এদের কথায় কি বলেছিল ভ্যালেরিয়া তাকে? রমণী এবং যুবতীর দৃষ্টি ওর দিকে স্থির। দুজনের চোখের বর্ণ এখন একই রকম, ভয়ানক রক্তিম। লাল ঠোঁটের পাশ দিয়ে চকচকে সরু দুটি দাঁত বেরোনো। রমণীর ঠোঁটের কোণে এখনো লেগে আছে ভ্যালেরিয়ার তাজা রক্ত। ভয়, আতঙ্কের অনুভূতি ম্লান হচ্ছে ঘৃণা আর রাগে। ভ্যালেরিয়ার নিথর দেহের দিকে তাকাতেই ফুপিয়ে ওঠে ইসাবেলা। ভয়ের চাইতে তখন প্রিয় মানুষ হারানোর শোক বেশি। গলার কাছে অনুভব করছে যুবকের ভারী নিঃশ্বাস। ধারালো দাঁত দুটো ছুঁয়ে দিচ্ছে গলার ত্বকের উপর। ইসাবেলা দুহাতে খামছে ধরে আছে পরনের ঘাগরা। রমণী ইসাবেলার দিক থেকে দৃষ্টি সরিয়ে গর্জন করা নেকড়েগুলোকে ইশারা করেন। পশুগুলোর গর্জনে আকাশ জমিন ভারী হয়ে ওঠে। ওরা এগোচ্ছে ভ্যালেরিয়ার পরে দেহের দিকে। ভ্যালেরিয়ার দেহ ছিন্ন ভিন্ন হওয়ার দৃশ্য দেখতে পারবে না ইসাবেলা। দু চোখ বন্ধ করে কাঁদতে লাগলো। আর কতক্ষণ করতে হবে মৃত্যুর অপেক্ষা? যুবকের হাত ধীরে ধীরে কোমর ছেড়ে ইসাবেলার ঘাড়ে এসে থামে। অন্য হাত এখনো কোমরের এক পাশে। পরপুরুষের স্পর্শে ঘৃণায় রিরি করে উঠল ইসাবেলার শরীর। দুহাতে ঠেলে সরিয়ে দিতে চায়, কিন্তু ও যেন রক্ত মাংসের শরীর নয়, লোহার ইস্পাতে গড়া। ইসাবেলার মুখশ্রী ব্যথায় নীল বর্ণ ধারণ করে রক্ত পিপাসু যুবকটি ওর ঘাড়ের চামড়ায় দাঁত দুটো ফুটিয়ে দিতে।
দুহাতে আরো জোরে যুবকের দেহ ঠেলে সরাতে গিয়ে ফের ব্যর্থ হয়। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। ওর কাকুতিতে হাসে যুবক। ঠোঁট দুটো শামুকের মতো সজোরে চেপে ধরে আছে ইসাবেলার ঘাড়ের চামড়া। শরীর বিবশ হতে লাগলো, তবুও জোর দিয়ে দুহাতে ঠেলতে লাগলো যুবকের বুক। হঠাৎ আপনাতেই সরে গেল যুবকের দেহের ভার। ঘাড়ের উপরের উষ্ণ ঠোঁটজোড়া ইসাবেলা খপ করে হাঁটু ভেঙে বসে পড়ে। দেহের শক্তি বুঝি অনেকখানি শুষে নিয়েছে ওই পিশাচটা। নেকড়েগুলোর গর্জন থেমে গেল হঠাৎই। খানিক নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতার মধ্যে একটা পায়ের শব্দ ওর কর্ণকুহরে এসে পৌঁছয়। চোখ মেলে চকিতে তাকালো, যুবক নেই সামনে। ওর শরীরটা পড়ে আছে রমণীর পায়ের কাছে। মুহূর্তেই রাগে হিস হিস করে উঠে দাঁড়ালো যুবক। রমণী এবং যুবতীর দৃষ্টিতে বিস্ময় ভাব। পরক্ষণেই সেটা বদলে গেল। রমণীর দৃষ্টি জোড়া রাগে জ্বলছে ইসাবেলার দিকে চেয়ে, কিন্তু যুবকের মুখে এখন স্বাভাবিক হাসি। কেউ দেখলে ওকে মানুষ বলে ভুল করবে। যুবতী মুখে আবেদনময়ী হাসি শরীরটা আরো আকর্ষণীয় করে তুলল। ইসাবেলা দেখলো কালো বুট জুতো পরা দুটো পা ওর সামনে। মানুষটার পরনের কালো আলখেল্লার নিচের অংশ থেকে আস্তে আস্তে উপরে তাকালো। চমকে উঠল ও, উঠে দাঁড়ায় সাথে সাথে। নিকোলাস! ছুটে গিয়ে জড়িয়ে ধরবে, কিন্তু তা আর হলো না। যে আশা আর ভরসা নিয়ে ছুটে এসেছিল এক নিমেষে হতাশায় পর্যবসিত হয়। নিকোলাসের রুক্ষ বড় ডান হাতটা ওর গলা চেপে ধরেছে, দম বন্ধ হওয়ার উপক্রম। ইসাবেলা বিস্মিত নিকোলাসের আচরণই শুধু নয়, ওকে দেখেও ঠিক যেই নিকোলাসকে সে দেখেছিল সে নয়। ওর সামনে দাঁড়ানো নিকোলাসের দৃষ্টি রুক্ষ, আগুনের লেলিহান শিখার ন্যায় জ্বলছে চোখ দুটো। সেই নীল মণিজোড়া কোথায়, যার মোহে বারবার সম্মোহিত হয়েছিল ইসাবেলা? নিকোলাসের রক্ত লাল ঠোঁটজোড়া রাগে শক্ত হয়ে আছে। মুখের সেই শান্ত ভাব, মুগ্ধ করা হাসি কিচ্ছু নেই। নিকোলাসের দৃষ্টি ইসাবেলার দিকে পড়তেই ভ্রু কুঁচকে ওঠে। জ্বলন্ত দৃষ্টি জোড়াতে অবিশ্বাস। গলায় চেপে ধরা হাতটা সামান্য শিথিল হলো এবার। নিকোলাসের ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এলো সরু সুচালো দুটো হাত, ঠিক ওই তিনজনের মতো। তবে কি নিকোলাসও ওদের একজন? ইসাবেলা বজ্রাহতের ন্যায় চেয়ে রইল। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ওর হৃদস্পন্দনের গতি। ইসাবেলার ঘাড়ের চামড়ার ছিদ্র থেকে তখনও রক্ত পড়ছে। নিকোলাস সেদিকে ঝুঁকে গিয়ে আবার মুখ তুলে ইসাবেলার স্তব্ধ মুখে চেয়ে থেমে গেল। ছুঁড়ে ফেলে দেয় ওর শরীরটা, এমন ভাবে ফেললো যেন নোংরা কিছু ভুল ধরে বসেছে সে। ইসাবেলা হাত এবং হাঁটুতে বেজায় ব্যথা পেল নিচে পড়ে। নিকোলাস! ব্যথায় কাতরে উঠল ইসাবেলা। সে যেন নিজের চোখকে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। নিকোলাস ওকে এক প্রকার উপেক্ষা করে সামনে তাকায়। গর্জে ওঠে ওর গলা, আন্দ্রে! বড় ভাই! বড় ভাই! ইসাবেলা চকিতে ফিরে তাকায় আন্দ্রেই নামক সেই পিশাচ যুবকের দিকে, তারপর আবার নিকোলাসের দিকে। এরা ভাই? ইসাবেলার ব্রহ্মতালু জ্বলে ওঠে। এত বড় ধোঁকা দিল নিকোলাস ওদের। ছদ্মবেশী প্রতারক। ইসাবেলা ভয় ডর সব ভুলে গেল সেই মুহূর্তে। আন্দ্রেই হাসি মুখে দুহাত মেলে এগোতে লাগলো। নেকড়েগুলো ভ্যালেরিয়ার পড়ে থাকা দেহের পাশ থেকে একটু দূরে ঘাড় গুজে দাঁড়িয়ে আছে। ঘর ঘর করে চাপা শব্দ বেরুচ্ছে ওদের গলা দিয়ে। নিকোলাসের দিকে ওগুলোর দৃষ্টি স্থির। নিকোলাস রাজার মতো মুখ তুলে দাঁড়িয়ে, মুখের ভাব আরো রুক্ষ কঠিন। আন্দ্রেই কাছাকাছি আসতে নিকোলাস হাওয়ায় মিশে ওর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আন্দ্রেই থেকে উচ্চতায় নিকোলাস একটু লম্বা, দৈহিক দিক থেকে বেশি বহুল। ওদের সুদর্শন চেহারায় বলে দেয় ওরা একই বাবার সন্তান। কিন্তু হিংস্র আন্দ্রেই থেকে নিকোলাস বেশি। ওর মধ্যে দয়া মায়ার রেশ মাত্র নেই। না আপন বোঝে আর না পর। নিজেকে এবং নিজের স্বার্থকেই প্রাধান্য দেয় সে। আন্দ্রেই ওর বিনা অনুমতিতে রাশিয়ায় এসেছে। ফাদার জালোনভের উপর নিকোলাস নিজেও ক্ষুব্ধ। সে শিকার ধরে তাড়িয়ে তাড়িয়ে, সময় নিচ্ছিল তাই। কিন্তু আন্দ্রেই তাকে না বলে ওই গা দখলে গেছে। এত দুঃসাহস আন্দ্রেয়ের!
নিকোলাসকে অমান্য করার, অসম্মান করার দুঃসাহস কেউ দেখালে তার আর রক্ষে থাকে না। আন্দ্রেয়ের উপর রাগান্বিত সে। নিকোলাস গলা চেপে ধরে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে তুলে ধরল আন্দ্রেয়ের শরীর। কর্কশ গলায় প্রশ্ন করে, কার হুকুমে এখানে এসেছিস তুই? কার হুকুমে? আন্দ্রেইকে এবার ভীত দেখালো। আন্দ্রেই ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে। নিকোলাস আবার ওকে ছুঁড়ে ফেললো নিচে। হাওয়ায় মিশে গিয়ে ওর গলার উপর এক পা চেপে ধরে। আন্দ্রেই ব্যথিত গলায় বলল, ভাই, নিকোলাস কিছু শোনার ইচ্ছেতে বোধহয় নেই সেই মুহূর্তে। আন্দ্রেইয়ের মাথাটা ধীরে ধীরে বরফ থেকে আরো নিচে ঢুকে যাচ্ছে। নিকোলাস হুঙ্কার দিয়ে ওঠে, আমি তোকে বলেছি এখানে আসতে, কেন এসেছিস? কার হুকুমে আমাকে অবজ্ঞা করার দুঃসাহস দেখিয়েছিস তুই? কার হুকুমে? আমার। রমণী সদর্পে এগিয়ে এলেন কয়েক কদম। নিকোলাস তার দিকে ফিরল না। আন্দ্রেইয়ের গলার উপর পা রেখেই বলল, তাহলে এই ব্যাপার, এখন তুইও আমার বিরুদ্ধাচারণ করছিস আন্দ্রে? ভুলে গেছিস কার পোষ্য তুই? বাহ, আমাকে ছোট করছিস ওই মহিলার কথাতে? সংযত হয়ে শব্দ ব্যবহার করো নিকোলাস। ভুলে যেও না আমি তোমার মা, নিরিথের রানী। রমণী ক্ষুব্ধ কণ্ঠে বললেন। নিকোলাস কর্কশ কণ্ঠে জবাব দিল, কতবার বলতে হবে? তুমি আমার মা নও সোফিয়া, আর না তুমি নিরিথের প্রাণী। তুমি কেবল আমার বাবার স্ত্রী। ও হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী কিংবা মিস্ট্রেস। নিকোলাস। রাজা নিকোলাস। নিকোলাস অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সৎ মায়ের বাক্য শুধরে দিল। আন্দ্রেইয়ের দিকে ফিরে বলল, বল আন্দ্রে, আমার হুকুম অমান্য করার জন্য কি শাস্তি তোর প্রাপ্য? আন্দ্রেই চোখ নামিয়ে চুপচাপ রইল, মুখে অপরাধী ভাব। নিকোলাস পা সরিয়ে ওর কলার মুঠোর মধ্যে ধরে বলল, ছোট করেছিস আমাকে তুই, আজ বুঝিয়ে দিয়েছিস সৎ কোনোদিন আপন হয় না। বিশ্বাস ভেঙেছিস তুই আমার আন্দ্রে। নিজের মায়ের জন্য এই ভাইকে অপমান করেছিস। আজ থেকে তুই আমার কাছে ওই মহিলার মতো। উনি আমার মা ভাই। বারবার মহিলা, বাবার মিস্ট্রেস বলে তাকে তুমি অসম্মান করতে পারো না। ছেলে হয়ে আমি সেটা বরদাস্ত করব না। কি করবি? আমার বিরুদ্ধে যুদ্ধে নামবি এইভাবে? আমি কোনোদিন তোমার বিরুদ্ধে যুদ্ধে যাব না ভাই। ব্যাস, আর কথা না, একদম চুপ। প্রাসাদে ফেরার পর তোমাদের ব্যবস্থা হবে। এক্ষুনি এখান থেকে প্রস্থান করো, নয়তো তোমাদের প্রত্যেকের গলা থেকে মাথা ছিঁড়তে আমি দ্বিধা করব না। আন্দ্রেইয়ের কলার ছেড়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নিকোলাস। নত মাথা নাড়িয়ে পেছন ফিরে তাকায় আন্দ্রেই। ভাইয়ের বিরোধিতা করার ইচ্ছে কিংবা সাহস তার নেই। ওর ইশারা পেয়ে নেকড়েগুলো কয়েক কদম পিছিয়ে গেল। সোফিয়া তাতে দাঁত পিষে দাঁড়িয়ে আছেন। আন্দ্রেইয়ের এই ভাতৃভক্তিকে তিনি ঘৃণা করেন, অপছন্দ করেন ছেলের এই ধীরতা। নিকোলাসের গা ঘেঁষে বেড়ানো ইভারলিওর আজ সাহস হলো মুখ খোলার। ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে কষে নিকোলাসের গালে চর বসিয়ে দেয় ইসাবেলা। শুধু একটা নয়, দুহাতে এলোপাথারি চর দিতে লাগলো নিকোলাসকে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, পিশাচ, শয়তান, ভণ্ড, তুই আমাদের সাথে ছল করেছিস। মাদামের উম্মাদ হওয়ার কারণ তুই। বেঈমান, মাদামের উপকারের এই প্রতিদান দিলি। তোকে ঈশ্বর কোনো দিন ক্ষমা করবেন না। আমার ভ্যালেরির মৃত্যুর কারণ তুই। হারামজাদা, তোকে আমি মেরে ফেলবো। সামান্য এক মানবীর এই ধৃষ্টতা দেখে নিকোলাস রেগে অগ্নিশর্মা। ইসাবেলার গলা টিপে ধরে কর্কশ গলায় বলে, এত স্পর্ধা তোর? তুচ্ছ এক মেয়ে মানুষ আমাকে চর মারিস? গলা থেকে ওর হাতটা ছাড়াতে চেষ্টা করে ইসাবেলা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধুকপুক করে কেশে বলল, এই তুচ্ছ মেয়ে মানুষই তোকে ধ্বংস করবে। আমার ভ্যালেরিকে মেরেছিস তোরা, পশু তোরা, নরকে যাবি। শেষ করে ফেলবো তোদের আমি। নিকোলাসের রাগ মুহূর্তেই উবে গেল। বিদ্রুপের হাসি ঠোঁটে, যেন মজা পেয়েছে। ইসাবেলার গলা ছেড়ে মাথার পেছনের চুল নিজের মুঠির মধ্যে টেনে ধরে। ওর ব্যথা ভরা মুখটা দেখে নিকোলাস হেসে শান্ত গলায় বলল, তাই বুঝি? বেলা, বোকা মেয়ে তুমি। মৃত্যুর সামনে দাঁড়িয়ে মৃত্যুকে চোখ রাঙাচ্ছ? আগে আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখাও বোকা মেয়ে, তারপর না হয়। নিকোলাসের মুখটা নেমে আসে ইসাবেলার ঘাড়ের সেই পুরনো ক্ষতে, যেখানে নিকোলাসের দাঁত ফোটানো গর্তে রক্ত জমে রয়েছে।
নিকোলাসের উষ্ণ নিঃশ্বাস সেখানে টের পায় ইসাবেলা। রক্ত হিম হয়ে আসে ওর। নিকোলাস ফিসফিসিয়ে পুনরায় বলে, তারপর না হয় আমাকে শেষ করার কথা ভেবো। নিকোলাসের মুখটা সূক্ষ্ম দাঁত দুটো ফুটিয়ে দিতে ব্যথায় গোঙানি দিয়ে ওঠে ইসাবেলা। নিকোলাস মনে মনে হাসছে। এই দুর্বল ভীতু মেয়ে ওকে হুমকি দেয়। বোকামি করে নিজের মৃত্যুকে ডেকে আনলো আজও, যদিও এমনিতেও বাঁচত না। অবাক হয়েছে মেয়েটাকে জীবিত দেখে। প্রায় রক্তশূন্য করে এসেছিল শেষবারে। ভেবেছিল অল্প কিছুদিনে অক্কা পাবে, কিন্তু এখন দেখছে উল্টো। নিকোলাস আরো গভীরে দাঁত দুটো ঢুকিয়ে দেয়। ওর রক্তের স্বাদ নিকোলাসকে মাতাল করে তোলে। কি মিষ্টি সুভাষ মিশে আছে ইসাবেলার রক্তে। নিকোলাস আসক্ত হয়ে গিয়েছিল ওই কদিনে, আজ আবার সেই আসক্তি ফিরে এলো যেন। ইসাবেলা সুযোগে সাহস সঞ্চয় করে লুকানো ক্রুশটা বের করে বসিয়ে দেয় নিকোলাসের বুকের বাম পাশে। ছিটকে সরে দাঁড়ায় নিকোলাস। বুক পুড়ে যাচ্ছে। কালো ধোঁয়া বের হতে লাগলো সেখান থেকে। অসহ্য পীড়া হচ্ছে ওর। হাঁটু মুড়ে বসে পড়ল সামনে। ইসাবেলা ঘাড়ের ক্ষতে হাত রেখে নির্ভয়ে বলল, আমার ভয়ই আমার সাহস আজ, আমার শোক আমার শক্তি। ভিতুর মতো মরবো না। দেখ হারামজাদা, দেখ, তোকে আমি ভয় পাই না। তোকে হাঁটুর উপর বসিয়েছে এই তুচ্ছ দুর্বল নারী। তোকে শেষও করব আমি। ঘা খাওয়া হিংস্র পশুর ন্যায় গর্জন করে ওঠে নিকোলাস। আন্দ্রেই ছুটে আসে ভাইয়ের কাছে। সোফিয়া ছেলেকে বাধা দিতে ব্যর্থ হয়। আন্দ্রেই ধ্বংস হবে জেনেও কোনো ভাবনা চিন্তা না করেই ভাইয়ের বুকের ক্রুশটা টেনে তুলে সরে দাঁড়ায়। হাত পুড়ে যাচ্ছে আন্দ্রেইয়ের। সর্বশরীর নিস্তেজ হয়ে এলো। ক্রুশটা ছুঁড়ে ফেলতে ওর নিস্পন্দ শরীরটা পড়ে যায় নিচে। সোফিয়া চিৎকার করে দৌড়ে এলো ছেলের নিথর দেহের কাছে। ইভারলি হাওয়ার বেগে ইসাবেলার উপর আক্রমণ করতে ছুটে আসে। নেকড়েগুলোও ছোটে, কিন্তু ইসাবেলা আগে থেকে সতর্ক হয়ে আছে। হাতে তুলে নিয়েছে পাশে পড়ে থাকা শুকনো মোটা ডালটা। ইভারলির অদৃশ্য প্রায় ছুটে আসা শরীরটাতে ডালটা দিয়ে সজোরে দিল বাড়ি। বাড়ির চোটে দূরে গিয়ে পড়ল ইভারলির শরীর। চোখের নিমেষে ঘুরে দাঁড়িয়েছে ইসাবেলার দিকে। খিস্তি দিয়ে উঠল ইভারলি। নেকড়েগুলো ঘিরে ধরেছে ইসাবেলাকে। সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ার জন্যে প্রস্তুত। ওদের আক্রমণ পুনরায় প্রতিহত করার জন্যে তৈরি ইসাবেলা। জানে মৃত্যু নিশ্চিত, তবুও শেষ লড়াইটা সে লড়বে। ভীরুর মতো মরবে না। ভ্যালেরিয়ার মৃত্যুর প্রতিশোধ ও নেবেই, অন্তত একটাকে শেষ করে হলেও। দুর্বল শরীরে এত কিছু সহজ হচ্ছে না মোটেও। জোরে জোরে মুখ দিয়ে শ্বাস টানছে। ইভারলির অদৃশ্য শরীর ফের ছুটে এলো। নেকড়েগুলো ঝাঁপিয়ে পড়েছে। ওদের নখের থাবায় ক্ষতবিক্ষত ইসাবেলার শরীর। চাপা আর্তনাদ বেরিয়ে আসে ওর গলা দিয়ে। সমস্ত শক্তি দিয়ে ডালটা দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু বেশিক্ষণ আত্মরক্ষা করতে পারে না। ইভারলি আর নেকড়েগুলোর আক্রমণে বিপর্যস্ত ইসাবেলা। ওর হাত পা শরীরের এখানে ওখানে নেকড়েগুলো কামড়ে ধরেছে। ইভারলি ওর মুখের উপর পা দিয়ে চেপে ধরে আছে। ডাইনিটার হিলের আঘাতে ইসাবেলার নাক মুখের চামড়া ছিঁড়ে যায়। মরেই যেত, কিন্তু মৃত্যু এবারও প্রত্যাখ্যান করলো। নিকোলাসের মুখ দেখতে পাচ্ছে। শয়তানটা হাসছে। ওর পদধ্বনি পেয়ে নেকড়েগুলো সরে গেল। ইভারলি লাথি মারলো ওর পেটে। ব্যথায় কোকিয়ে ওঠে ইসাবেলা। শরীরে এক বিন্দু শক্তি নেই। পরনের গোলাপি ব্লাউজ, সাদা ঘাগরা রক্তে ভেজা। নিকোলাস ওর ঘাড় চেপে ধরে মুখোমুখি দাঁড় করায়। ঘৃণায় মুখ বিকৃত করে ইসাবেলা। নিকোলাসের হাসি আরো প্রশস্ত হয়, যেন সে মজা পাচ্ছে। ইভারলি ইসাবেলার রক্ত দেখে লকলকে জিহ্বা বের করে এগিয়ে এলো। ভেবেছিল নিকোলাস কিছু বলবে না, কিন্তু তর্জনী তুলে নিষেধ করলো এগোতে নিকোলাস। ইভারলি দাঁত কটমট করে নিজেকে সংযত রাখে। নিকোলাস ঝুঁকে ইসাবেলার ঠোঁটের কোণের রক্ত শুষে নেয়। আঙ্গুলে ওর গালের এক পাশের রক্ত তুলে আঙ্গুলটা মুখে পুরে সম্মোহনী গলায় বলল, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে বেলা। আমি মুগ্ধ তোমাতে। এত সহজ মৃত্যু তোমাকে আমি দেব না। তোমাকে আমার চাই, প্রতিদিন চাই। যতদিন আমার আসক্তি শেষ না হয় ততদিন চাই।
ইসাবেলার ঘাড়ের গড়িয়ে পড়া তাজা রক্ত জিহ্বাতে চেটে নিল। উষ্ণ ভেজা জিহ্বার স্পর্শে শিহরিত হয় ইসাবেলা। ভয়ে ভেতরটা শুকিয়ে এসেছে, কিন্তু নিকোলাসের চোখে চোখ রাখলো নির্ভয়ে। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু, আর ইসাবেলার দ্বিতীয় শত্রু নিকোলাস। দুটোকেই সে শেষ করবে। ওদের কিছুতেই আর প্রভাব খাটাতে দেবে না নিজের উপর। ইসাবেলার এই দুঃসাহসে প্রচন্ড ক্ষুব্ধ নিকোলাস। আন্দ্রে এর নিথর শরীরটার দিকে চেয়ে মনে মনে ইসাবেলার শাস্তি নির্ধারণ করে ফেলল। একেবারে নয়, এই মেয়েকে নিকোলাস তিলে তিলে মারবে। যে ভয়কে ও সাহস বানিয়েছে তাই ফিরিয়ে আনবে। ওর চোখে আবার সেই ভয় দেখার পরই শেষ করবে এই তুচ্ছ দুর্বল মেয়েটাকে। নিরীথের রাজাকে অসম্মান করার শাস্তি কতটা ভয়ানক হয় আজ থেকে মর্মে মর্মে উপলব্ধি করবে সে। তীর্যক সূর্যলোক চোখের উপর পড়তেই ঘুম ভাঙল ইসাবেলার। পিটপিট করে চোখ খুলতেই আলোকরশ্মি খুব লাগলো চোখে। কষ্ট হলেও খুলল চোখ জোড়া। অনেকদিন অন্ধকারে থাকার পর আলোতে এলে যেমনটা বোধ হয় তেমনই লাগছে। কতদিন ধরে ঘুমিয়েছিল তবে সে? প্রশ্নটা ভুলে গেল উঠে বসতে গিয়ে। সর্বাঙ্গ ব্যথায় টনটন করছে। একটা ব্যথাতুর কাতরানি বেরিয়ে এলো ওর গলা দিয়ে। আ হাত দুটোর দিকে তাকাতে অবাক হলো। সাদা ব্যান্ডেজ মোড়ানো হাত, পরনের কাপড়ও নতুন পরিষ্কার। নতুন কাপড়। ইসাবেলা চকিতে তাকায় পরনের সাদা মেক্সি ড্রেসটার দিকে। কে বদলেছে এই ড্রেস? নিকোলাসের নামটা স্মরণ হতেই লজ্জায় শরীর অবশ হওয়ার উপক্রম। পরক্ষণেই ভীষণ রাগ চেপে যায় মাথায়। সামনে গেলে খুনই করে ফেলতো নিকোলাসকে বুঝি ও। কানে এলো ঝকঝক ট্রেনের শব্দ। ট্রেনের একটি কেবিনে শুয়ে আছে ইসাবেলা। মাথার কাছের জানালাটা বন্ধ, কিন্তু ওর শার্টশিট সামান্য ফাঁক দিয়ে বাইরের প্রখর রোদ গলে পড়ছে কেবিনে। ভেতরের অন্ধকারে সেই আলো বেশ সুবিধা করে উঠতে পারছে না। ইসাবেলা কষ্টে শিষ্টে উঠে বসে। শরীরের ব্যথাটা বেড়ে গেল তাতে। গাল বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ জলের ছোঁয়া টের পেল। এই কদিনে শারীরিক মানসিকভাবে ব্যথা পেয়েছে অনেক। আজ হয়তো সেই কারণে ব্যথাটাকে প্রশ্রয় দিল না। কেবিনটার এদিক ওদিক তাকিয়ে দেখলো কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারে। ট্রেনের ঝকঝক শব্দটাই কেবল শুনতে পাচ্ছে সে। একটু শান্ত হয়ে কান পাতল। না, মানুষের শোরগোল নেই। এর আগেও ইসাবেলা কয়েকবার ট্রেনে চড়েছে। মায়ের সাথে গ্রামের বাড়ি গিয়েছিল তখন। কত শত মানুষ দেখেছে প্ল্যাটফর্মে, ট্রেনে। কত শব্দ। এই কামরাতে ইসাবেলা নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। একটু যেন গা ছমছম করে। সাহস করে গলা ঝেড়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করলো, কেউ আছেন? শুনছেন কেউ আমাকে? ওর কথার আওয়াজ একটা শব্দ তরঙ্গ তুল্য যেন, প্রতিধ্বনিত হয়ে অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। নীরবতা ভেঙে কিছু নড়ে উঠল সেই সাথে। কেবিনের গায়ে গায়ে ঝুলে আছে অসংখ্য বাদুড়। এতক্ষণ সেগুলো চোখে পড়েনি ওর। অন্ধকারে মিশেছিল। কয়েকটা ডানা ঝাপটে আবার স্থির হয়ে রইল। ভয়ে বেরিয়ে আসা চিৎকারটাকে মুখে হাত চেপে রুদ্ধ করে ইসাবেলা। এত এত বাদুড় দেখে ভীত সে। মন বলছে এগুলো ভালো নয়, খারাপ কিছু ঘটতে পারে যে কোনো মুহূর্তেই। ইসাবেলার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সেদিন ওই শয়তানগুলোর সামনে, বিশেষ করে নিকোলাসের সামনে এত সাহস কি করে দেখিয়েছিল জানে না। অতি শোক ভয়ে হয়তো সাহসী করে তুলেছিল, কিংবা নিজের স্বাভাবিকতা ভুলে বসেছিল। সেসব নিয়ে এখন ওর ভাববার সময় নেই। মস্তিষ্ক শান্ত করে বসলো। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ভ্যালেরিয়ার শেষ কথাগুলো স্মরণ করে নীরবে চোখের জল বিসর্জন দিল। প্রিয়জন হারিয়ে শোকে কাতরই হয় না মানুষ, পাথরও হয়ে যায়। পাথরের কি ভয় ডর থাকে? যদি কিছু থাকে তবে তা হলো আঘাত করার ক্ষমতা। পাথরের ধর্মই আঘাত করা। জনমানব শূন্য কামরা। এক ইসাবেলা ছাড়া এতে আর কেউ নেই। হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। জ্ঞান হারানোর আগে নিকোলাসের শেষ কথা মনে পড়তেই অন্তরাত্মা শুকিয়ে একটুখানি হয়ে যায়। তবে কি নিকোলাসের বন্দী সে? নিকোলাসের প্রতি প্রচন্ড রাগ ওর। একটা অকৃতজ্ঞ প্রতারক নিকোলাস ওর কাছে।
মাদামের পাগল হয়ে যাওয়া ইসাবেলার মৃতপ্রায় অবস্থা, ভ্যালেরিয়ার মৃত্যু, সবকিছুর মূলে যে নিকোলাস, তাকে সে ঘৃণা করে। প্রাণী হত্যা পাপ। জীবনে কখনো কোনো জীবকে হত্যা করেনি ইসাবেলা, কিন্তু নিকোলাসকে হত্যা করার প্রতিজ্ঞা নিয়েছে। তাতে যত পাপ হয় হোক, নিজের এই বদলে যাওয়া রূপকে ঘৃণা করে ইসাবেলা। ভাগ্যকে বারবার শোধায় কোন পাপে তার এই শাস্তি, কেন পাপের পঙ্কিলতায় ডুবে যাচ্ছে ওর নিষ্পাপ জীবন। ইসাবেলা দুর্বল পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল কামরার শেষের দরজার দিকে। একটু একটু করে এগোচ্ছে আর বাদুরগুলোকে দেখছে সতর্কে। ভ্রম হচ্ছে এই বুঝি ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে ওই নেকড়েগুলোর মতো। দরজার কাছে পৌঁছে গেল কিছু সময়ের মধ্যে। মোটা কাঠের হাতলে আস্তে টান দিল, কিন্তু খুলল না। আরেকটু জোরে, তারপর সর্বশক্তি দিয়ে টানলো। আরেকটু জোরে, তারপর সর্বশক্তি দিয়ে টানলো। খুলতেই পারছে না। এদিকে ওর শরীরের অবস্থা শোচনীয়। মাথা ভনভন করছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে থেকে থেকে, পা দুটো কাঁপছে, সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দরজায় কপাল আর দুহাত রেখে জোরে জোরে শ্বাস টানে। হঠাৎ ডানা ঝাপটানোর শব্দে চকিতে ফিরে তাকায় পেছনে। আটকে ওঠে ইসাবেলা। বাদুরগুলো বুভুক্ষ দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তেই। কি করবে ইসাবেলা এখন? বাদুরগুলো ওকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়েছে। একসাথে নয়, ঝাঁক বেঁধে একটা দুটো হুটহাট এসে শরীরের এখানে ওখানে কামড়ে দিচ্ছে, খেলছে যেন ওকে নিয়ে। চিৎকার করছে ব্যথায় ইসাবেলা। কেউ আছো? বাঁচাও আমাকে, শুনতে পাচ্ছ কেউ? কে আছো? দরজাটা খুলে দাও, বাঁচাও আমাকে প্লিজ। দরজায় সজোরে করাঘাত করে ইসাবেলা, কিন্তু কেউ আসে না বাঁচাতে। এভাবেই মরে যাবে তবে? বাদুরগুলোর আক্রমণে নাস্তানাবুদ হয়ে হাঁটু মুড়ে মুখটা আড়াল করলো তাতে। দুহাতে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেই হাতই ওরা কামড়ে রক্তাক্ত করে ফেলেছে। রক্ত দেখে ওদের মধ্যে চাঞ্চল্য আরো বেড়ে গেল, হিংস্র হয়ে উঠল। ইসাবেলা এভাবে মরতে চায় না। নিকোলাসকে জিততে দেবে না সে। ভ্যালেরিয়ার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই, কিন্তু তার আগে বাঁচাতে হবে নিজেকে। শরীরের ব্যথা আর ভয় উপেক্ষা করে সেই মুহূর্তে মাথা ঠান্ডা করে কিছু ভাবাটা মুশকিল। হাল ছাড়ল না, উঠে দাঁড়ায়, দুহাতের সাথে পাটাকেও কাজে লাগায়। কিন্তু এই দুর্বল শরীর নিয়ে কতক্ষণ পারবে লড়াই করতে? মনে পড়ল দিদার কথা। একবার গল্প ছলে বলেছিল বাদুর নিশাচর। এখনো তো অন্ধকারেই রয়েছে। কেবিন অন্ধকার হওয়ার এটাই কি কারণ? চট করে একটা বুদ্ধি চলে এলো মাথায়। একটু দূরে একটা জানালা, ওটা খুলতে হবে। ইসাবেলা দুর্বল পায়ে কোনো মতে হুড়মুড় করে দৌড়ে গেল জানালার দিকে। বাদুরগুলো যেন কিছু আন্দাজ করলো, একসাথে সবগুলো ঝাঁপিয়ে পড়বে। ঠিক তখনই ধুলো জমা জানালার শার্সি খুলে দিল ইসাবেলা। ঈশ্বরের আশীর্বাদ রূপে সূর্যালোক প্রবেশ করে কামরার দরজার দিকটাতে। সেখানেই ইসাবেলা দাঁড়িয়ে। বাদুরগুলোর আর্তনাদ শুনতে পেল ইসাবেলা। অন্ধকার সরে গেল ওরা, কিন্তু কয়েকটা সে সময়টুকু পেল না। সূর্যালোকের আলো ওগুলোর শরীরে পড়তে পুড়ে ছাই হয়ে হাওয়ায় মিশে যায়। হতবিহ্বল হয়ে দেখল ইসাবেলা। এমন দৃশ্য এই প্রথম সে দেখছে। নিশাচর বলেই কি সূর্যালোকে পড়ে গেল, নাকি অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে? বাদুরগুলো অন্ধকারে দাঁত খিচিয়ে ওঠে। কি ভয়ানক দৃষ্টি ওদের! নিজের শরীরের দিকে চোখ পড়তেই মাথা ঘুরে ওঠে ইসাবেলার। দরজার পিছনে ঠেস দিয়ে বসলো। কাঁপছে ইসাবেলা। এই তিলে তিলে মরার চেয়ে একেবারে মৃত্যু বুঝি ভালো ছিল। ভ্যালেরিয়ার জায়গায় সে মরলেও ভালো হতো। বেঁচে থেকে এই বীভৎস অত্যাচার আর সহ্য করতে পারছে না। হাত থেকে একে একে রক্তাক্ত ব্যান্ডেজ খুলে ফেলল। শুকনো ক্ষত আবার দগদগে হয়ে উঠেছে। রক্ত বেয়ে পড়ছে ক্ষত থেকে। ব্যান্ডেজের কাপড়ে রক্ত মুছে নিল। মুখের কয়েক স্থানেও আঁচড় দিয়েছে। বাদুরগুলো এখনো এদিকে হিংস্র জলজলে চোখে চেয়ে আছে। ইসাবেলা রাগে ক্ষোভে ওদের দিকে রক্তমাখা ব্যান্ডেজ ছুঁড়তেই উদ্যত হলো। রক্ত দেখে হুড়মুড় লেগে গেল ওগুলোর মধ্যে।
ক্ষিপ্ত কণ্ঠে বলল। রক্ত খাবি? আয় আয়, এই তো হাত বাড়িয়েছি, আয়। আলো ওদের এবং ইসাবেলার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তাজা রক্তের গন্ধে উন্মাদ হয়ে উঠেছে ওগুলো। ইসাবেলার এখন ভয় থেকে আনন্দই হচ্ছে বেশি। শত্রুর অসহায়ত্ব দেখে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলো সে। প্রতিটি মানুষের মধ্যেই বুঝি লুকিয়ে থাকে একটা করে অপ্রকৃতস্থ রূপ। ব্যান্ডেজের দলা পাকানো কাপড় সামনে রেখে আয়েশ করে বসলো। ঘুম ঘুম পাচ্ছে ফের। জানালার কাছে সরে বসে, সিটে গা এলিয়ে দিল সম্পূর্ণভাবে। আশেপাশের কোনো স্টেশন ট্রেনটি থামলে ইসাবেলা নেমে পড়বে। আদেও কি কোনো স্টেশন পাবে সে? বাইরে তাকালো, কোনো জনপদের মধ্যে নয়, ট্রেনটি চলছে উপত্যকার উপর দিয়ে। শো শো শব্দ করে সরে যাচ্ছে পাশের লম্বা লম্বা গাছের সারি। দূরে সমতল ভূমি, নদী, কিন্তু বরফ আচ্ছাদিত নয়। এতক্ষণে অনুভব করলো শীত শীত লাগছে না। গায়ে পাতলা মেক্সি ড্রেসেও ঘামছে সে। কোথায় এই মুহূর্তেও? কতদিন ঘুমিয়েছিল এখানে? এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারল না। ঘুম ভাঙলো দরজার খ্যাচ খ্যাচ আওয়াজে। ধরফরিয়ে উঠে বসলো। অন্ধকার কামরাতে ইসাবেলার পাশের জানালা দিয়ে চাঁদের আলো লুটিয়ে পড়েছে। ভারী পায়ের আওয়াজের উৎসের দিকে চকিতে তাকালো। দরজা পেছনে বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে নিকোলাস। পরনে রাজকীয় জমকালো দামি পোশাক। আজ ওর মুখের ভাব শান্ত হলেও তাতে রাজকীয় জৌলুস আর প্রতাপের ছাপ। দৃষ্টিতে তীক্ষ্ণতা, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। নিকোলাসের সত্যিটা জানা না থাকলে ওই হাসিতে বিমোহিত হয়ে যেত ইসাবেলা। ওই চোখে সম্মোহিত হতো। আজ গা জ্বালা করে উঠল। ওর ক্ষুব্ধ চাহনি দেখে নিকোলাসের ঠোঁটের ক্ষীণ হাসি আরো দীর্ঘায়িত হয়। হাতের বাতি দানটা নিয়ে এগিয়ে এলো সামনে। ইসাবেলা তড়াক করে উঠতে গিয়ে শরীরে ব্যথা ঝিলিক দিয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে জানালা ঘেঁষে দাঁড়ায়। নিকোলাস এক পা বাড়াতেই আঙ্গুল তুলে বলে, কাছে এগোবি না শয়তান, যদি এগোস জানালা দিয়ে লাফ দিব আমি। সত্যি? তারপর বিদ্রুপের সুরে শঙ্কিত হয়ে বলে, না না, এমনটা করো না বেলা। তোমার কিছু হয়ে গেলে আমি যে ভীষণ কষ্ট পাবো। ইসাবেলা ভ্রু কুঁচকে তাকাতেই দাঁত বের করে হাসল নিকোলাস। এগিয়ে ওর বাহু চেপে ধরে কর্কশ গলায় বলল, তোমার মৃত্যু আমার হাতে, সুতরাং সব লম্ফ ঝম্ফ দেয়ার প্ল্যান করে কোনো লাভ হবে না। ইসাবেলা বাহু ছাড়াতে গেলে আরো জোরে চেপে ধরে নিকোলাস। ব্যথায় মুখ চোখ খিচে বন্ধ করে ইসাবেলা। অশ্রুপাত হয় বন্ধ চোখের পাতার নিচে দিয়ে। নিকোলাস অপেক্ষা করে ওর চোখ খোলার, অপেক্ষা করে ভয় আতঙ্ক দেখার। আরক্ত সিক্ত চোখে কোনো ভয় আতঙ্ক নেই, আছে কেবল ঘৃণা। আশাহত নিকোলাসের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু একটু পরেই শান্তভাবে বলল, এসো, খাবে। ওর বাহু টেনে দরজার দিকে পা বাড়ায় নিকোলাস। কি খাবো? মানুষের রক্ত? ইসাবেলার কথা শুনে নিকোলাস মুচকি হেসে ঘুরে তাকায়। তুমি ভারী মজার মেয়ে তো। ইসাবেলা বাহু ছাড়িয়ে চোখ নাড়িয়ে আগের স্থানে ফিরে যাবার জন্য ঘুরতেই নিকোলাসের ফের ওর বাহু টেনে ধরে। নিচের দিকে ঘুরিয়ে কানের কাছে ঝুঁকে বলে, মানুষের নয়, বাদুরের রক্ত খাবে। আর্ত হয়ে ওঠে ইসাবেলা। কেবিনের এদিক ওদিক চেয়ে বিস্মিত হলো। কোথায় সেই বাদুরের দল? নিকোলাস টানতে টানতে নিয়ে এলো অন্য একটি কেবিনে। বিলাসবহুল হোটেল রুমের মতো এই কামরাটি। মাথার উপর ঝাড়বাতি, ডান পাশে বড় লাল সোফা পাতা, সামনে ছোট টেবিল, পায়ের নিচে কারুকার্য করা লাল কার্পেট। নিকোলাস ওর হাত ছেড়ে রাজার ভঙ্গিতে সোফাতে গিয়ে বসলো। ইসাবেলা জড়সড় হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তর্জনী তুলে ডাকলো নিকোলাস। এদিকে এসো বেলা। ইসাবেলা না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। নিকোলাস খেকিয়ে ডাকলো, বেলা। ইসাবেলা কেঁপে উঠল সামান্য, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না, এক পাও এগোই না। আমাকে রাগিও না বেলা, শেষবার বলছি এদিকে এসো। নিকোলাসের মুখ বদলে গেছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এলো সুচালো সাদা দাঁত দুটো। গলা শুকিয়ে যায় ইসাবেলার। নিকোলাসকে আর বেশি রাগালে হিতে বিপরীত হবে জেনে
এগিয়ে গেল। এ ঘরের দেওয়ালে নগ্ন নারী মূর্তির ছবি, কয়েকটাতে আবার নরনারীর অন্তরঙ্গ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেসব দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল ইসাবেলা। চিবুক স্পর্শ করে বুক। নিকোলাস লক্ষ্য করলো, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য ভরে বলল। সত্যি ইন্টারেস্টিং। রাগে জ্বলে ওঠে ইসাবেলা। নিজেকে সামলে মুখ তুলে কঠিন স্বরে বলে, ঈশ্বর আমাকে শক্তি দান করুক তোমাকে শেষ করার। সেদিন তোমার ঠোঁটের শয়তানি হাসি মুছে না দিয়েছি তো আমার নামও ইসাবেলা নয়। নিকোলাস হাওয়ায় মিশে এসে দাঁড়ালো ওর একদম নিকটে। হাত দ্বারা ওর কোমর বেষ্টন করে বুকের উপর টেনে আনে। নিকোলাসের এই আকস্মিক সান্নিধ্যে ঘাবড়ে যায় ইসাবেলা। ওর হাত অজান্তেই থামলো নিকোলাসের বুকের উপর। নিকোলাসের ঠোঁটে তখন সম্মোহিনী মৃদু হাসি। সেই দাঁত দুটো এখন আর নেই। কে বলবে এ মানুষ নয় রক্তপিপাসু? নিকোলাসের চোখের নীল সমুদ্রে চেয়ে ইসাবেলার মন নরম হয়। নিকোলাসের মুখ আস্তে আস্তে ঝুঁকে এলো ওর মুখের উপর। দুজনের ঠোঁটের মাঝে কয়েক ইঞ্চি তফাৎ। ইসাবেলার চোখের পাতা বারবার পড়ছে। নিকোলাসের ঠোঁটে চেয়ে ঢোক গিলল কয়েকবার। নিকোলাসের অন্য হাত কোমর ছেড়ে ধীরে ধীরে ইসাবেলার পিঠ ধরে উন্মুক্ত স্কন্ধে এসে থামে। চুলগুলো কাঁধের একপাশে গুছিয়ে রাখলো। আলতো করে স্কন্ধের নগ্ন কোমল ত্বক ছুঁয়ে দিচ্ছে নিকোলাসের আঙ্গুল। শিরায় শিরায় রোমাঞ্চ অনুভব করে ইসাবেলা। এতক্ষণ শক্ত করে চেপে ধরা পদ্মের ন্যায় ঠোঁট দুটো ঈষৎ ফাঁকা হয়। ওর ঈষৎ ফাঁকা ঠোঁট দুটো কাঁপছে বাতাসে, দোদুল্যমান পদ্ম পাপড়ির মতো। নিকোলাসের ঠোঁট নেমে আসে ইসাবেলার ঠোঁটের তীরে। চুম্বন দিতেই কাঁপুনি দিয়ে জমে যায় ইসাবেলার শরীর। সেই সুযোগে ইসাবেলাকে আরো নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নিল। ইসাবেলার বুক মিশে গেল নিকোলাসের কঠিন উদরে। কোনো পুরুষ এভাবে আগে স্পর্শ করেনি ওকে। এত কাছেও যায়নি কোনো পরপুরুষের। পিটারেরও নয়। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল ইসাবেলার। নিকোলাস ওর ঘাড়ের সেই ক্ষততে আলতো চুমু খেয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার ঈশ্বরের কাছে আগে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিটুকু চাও, তারপর না হয় আমাকে মেরো নির্বোধ বেলা। ঘোর কাটলো ওর। ঠেলে সরিয়ে দিতে চাইলো নিকোলাসের শরীর। কান্না ঠেলে এলো। মাথা নুয়ে ফেলে লজ্জায়, অপমানে। ওকে ছেড়ে পুনরায় বসলো সোফার উপর নিকোলাস। ভাবভঙ্গি এমন যে একটু আগে কিছুই ঘটেনি। বিরক্ত গলায় বলল, বসো নিচে। বিনা প্রতিবাদে কার্পেটের উপর বসে ইসাবেলা। নিকোলাস সামনে টেবিলের উপর থেকে কাপড় সরাতেই সুস্বাদু সব খাবার দেখা গেল। গরম ধোঁয়া বের হচ্ছে খাবারগুলো থেকে। ইসাবেলা মাথা নুইয়ে ফুপিয়ে কাঁদছে। নিকোলাস বলল, খেয়ে নাও। ইসাবেলা খায় না, তেমনই কাঁদছে। নিকোলাস গরম গলায় বলল, খেয়ে নাও বেলা, নয়তো জোর করে খাওয়াতে বাধ্য হব আমি। আমার জোর তোমার পছন্দ হবে না, হবে কি? ইসাবেলা অগ্নি দৃষ্টিতে চেয়ে চেঁচিয়ে বলল, তুই একটা শয়তান, শয়তান। আমি জানি বেলা, এখন খাও। ক্ষীণ হাসি দেখা গেল নিকোলাসের ঠোঁটে। ইসাবেলা রাগ চেপে হঠাৎ জোরপূর্বক মুচকি হেসে বলল, আমাকে খাওয়াতে এত পিড়াপিড়ি করছো কেন? আমি না খেয়ে থাকলে কষ্ট হবে তোমার কেন? আমার ওপর মায়া জমে গেছে বলে, নাকি আমার প্রেমে পড়েছো? নিকোলাস শব্দ করে হেসে পরক্ষণেই কঠিন মুখে ঝুঁকে বসে বলল, তোমার প্রেমে নয়, তোমার রক্তের প্রেমে পড়েছি আমি। ওই প্রেমের খাতিরে বাঁচিয়ে রাখতে হবে তোমাকে। এখন তুমি খাবে, একটু পরে আমি। দেখতে দেখতে নিকোলাসের ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এলো সুচালো শুভ্র চকচকে দাঁত। ইদানিং ওই তপ্ত কাঞ্চন বর্ণ সূর্যটাকে ইসাবেলা প্রচন্ড ভালোবাসে। যতক্ষণ ওই সূর্য চলে নির্ভয়ে স্বস্তিতে নিঃশ্বাস নেয় ও। কিন্তু গোধূলি নামলে ভয়ে ভেতরটা শুকিয়ে আসতে শুরু করে। প্রতি মুহূর্তে আতঙ্কে কাটে। যদিও নিকোলাস জেগে ওঠে দুপুরের পরপরই, কিন্তু এ ঘরে সে সন্ধ্যার আধার ঘনিয়ে এলেই প্রবেশ করে। তখন এক চাঁদের ক্ষীণ আলো ছাড়া পৃথিবীতে আর কোনো আলোই থাকে না। পছন্দের চাঁদের আলো আজকাল আতঙ্কিত করে ইসাবেলাকে। জ্যোৎস্নার প্লাবনে চোখে ঘোর লাগে না, বরং ভীষণ এক ভয়ে চোখ জোড়া বুজে রয়।
কিন্তু সর্বক্ষণ চোখ বুজে রাখা বিপজ্জনক। এক নিকোলাস তার শত্রু নয়। এই চার দেওয়ালের প্রতিটি ইট যেন নিকোলাসের রক্তপানের আশায় লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। অসতর্কতায় ওরা ঝাঁপিয়ে পড়বে একসাথে, রক্ত শুষে ছিঁড়ে খাবে ওর দেহটাকে। একটা চাপা আর্তনাদে সচকিত হয় ইসাবেলা। শব্দটা আসছে নিচ হতে। আবার একটা শিকার ধরেছে নিকোলাস, আবার একটা মনুষ্য প্রাণ শেষ হলো ওর তৃষ্ণা মেটাতে। প্রায় এমনই আর্তনাদ শুনতে পায়, কখনো নারীর, কখনো পুরুষের, তো কখনো শিশুর। ওরা বাচ্চার আকুতি ভরা রোদন করে। এই সুন্দর ভুবন ছেড়ে কেই বা যেতে চায়? কত মায়া এখানে। ইসাবেলা দুই হাঁটু বুকের সাথে জড়ো করে দুহাতে কান চেপে ধরেছে। নিকোলাস নিষ্ঠুর, নির্মম। ঘৃণা করে ইসাবেলা ওকে, প্রচন্ড ঘৃণা করে। নিচ থেকে আসা আর্তনাদ থেমে গেছে। আবার সেই কঠিন নিস্তব্ধতা। ফুপিয়ে ওঠে ইসাবেলা। আজকাল প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা মরে গেছে। মৃত্যু কামনা করে নিজের। বেঁচে থেকে রোজ রোজ এই নির্মমতা সে আর সহ্য করতে পারছে না। ইসাবেলা জানে নিকোলাস এত সহজ মৃত্যু দেবে না তাকে, আরো শাস্তি দেবে আরো। নিকোলাসের সামনে হাঁটু ভেঙে করজোরে মৃত্যু ভিক্ষা না চাওয়া অব্দি বুঝি মুক্তি নেই ওর। কিন্তু ভ্যালেরিয়ার শিক্ষাকে সে অপমানিত করতে পারবে না, চাইবে না মৃত্যু ভিক্ষা। বাড়ির কথা ভীষণ মনে পড়ে ইসাবেলার। পিটার, সে কি ফিরে এসেছে? তার কি মনে পড়ে ইসাবেলাকে? মা, বাবা, তাতিয়ানা, ভ্লাদিমির, দাদু, দিদিমা সকলে কেমন আছে? ইসাবেলার জন্যে নিশ্চয়ই সবাই কষ্ট পাচ্ছে। ধীর পায়ে বিছানা ছেড়ে নামে সে। দুর্বল পায়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনির রেলিং ঘেঁষে। সেদিন নিজের তৃষ্ণা মিটিয়ে নিকোলাস সেখানেই বন্দি করে রাখে ইসাবেলাকে। কখন যে কার্পেটের ওপরে নিদ্রা গিয়েছিল মনে নেই। নিদ্রা ভাঙতে নিজেকে এই কক্ষের বিছানায় আবিষ্কার করে। এটা যে একটা প্রাসাদ ব্যালকনিতে দাঁড়িয়ে আন্দাজ করেছে। জমিন থেকে বেশ উঁচুতে এই কক্ষ। এদিকটার বাইরের দেওয়ালের পলেস্তারা খসে ইটগুলো দাঁতের মতো বেরিয়ে এসেছে। স্থানে স্থানে শেওড়া পোড়া পরগাছার অবাধ বসতি। দেখেই অনুমেয় এটি প্রাচীন প্রাসাদ। কত প্রাচীন! জানার আগ্রহ বাড়ে এই প্রাসাদ সম্পর্কে। শুধু প্রাসাদ, ভেতর থেকে বিদ্রুপ করে কেউ শুধায়। মাথা ঝাঁকায় ইসাবেলা। নিকোলাস সম্পর্কেও জানতে চায় সে। ওই পিশাচকে ধ্বংস করতে হলে আগে তো জানতে হবে তার সম্পর্কে। কিছু না কিছু তো আছে যা দ্বারা ওর ধ্বংস অনিবার্য, কিন্তু কি সেটা? কিভাবে জানবে সেই সব কিছু ও? এই কক্ষে বন্দী হয়ে থাকলে সেসব প্রশ্নের জবাব সে পাবে না। মনে মনে পরিকল্পনা করে নিল আগামীকাল প্রত্যুষে প্রাসাদটা ঘুরে দেখবে। কিছু যদি না পাওয়াও যায়, অন্তত এখান থেকে পালানোর একটা পথও খুঁজে বের করবে। অদূরের উইলো গাছের আড়ালে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। সন্ধ্যা নামবে একটু পরেই। সন্ধ্যা যেন আতঙ্কের নাম। যতদূর চোখ যায় ঘন বন, ক্রমশ ধোঁয়াশার জালে জড়িয়ে যাচ্ছে বন। এখানে দাঁড়িয়ে কোনো লোকালয় সে দেখতে পায় না। তবে কি লোকালয় বিচ্ছিন্ন এই প্রাসাদ? প্রাসাদের দক্ষিণে ছোট্ট একটা নদীর আংশিকাংশ দেখা যায়। গোধূলির বেলায় ওর জলে তাকিয়ে থাকতে থাকতে তন্ময় হয় সে। ইতিমধ্যেই গোধূলির লালিমা মুছে গিয়ে আঁধার নেমে এসেছে। ইসাবেলা ফিরে এলো বিছানায়। যে কোনো মুহূর্তেই নিকোলাসের আগমন ঘটতে পারে, সেটাও সম্ভাব্য। দিন তারিখের সঠিকতা জানা নেই ইসাবেলার। তবে হিসেব করলে প্রায় 2 সপ্তাহ হয় এই প্রাসাদে এসেছে সে। এর মধ্যে মাত্র 3 সন্ধ্যা নিকোলাসের মুখোমুখি হয়েছিল। ঘৃণায় ক্ষোভে সরে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। নিকোলাস ওর খুব কাছে বসে যখন সম্মোহনী গলায় বেলা বলে ডাকে, না চাইতেও তাকায় ওর চোখে, আর তারপরেই তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। কিছুতেই মনে করতে পারে না তখনকার স্মৃতি। শুধু ঘুম ভাঙলে শরীরটা অবসন্ন আর দুর্বল লাগে। কিন্তু তার পরের 4 দিন নিকোলাসের দেখা মেলেনি। পরের সপ্তাহে ঘটে আর এক ঘটনা। এক সকালে ঘুম থেকে জেগে রুমের সেলফে কিছু পুরনো বই দেখতে পায় সে। খুব বেশি বই পড়ুয়া মেয়ে নয় ইসাবেলা। ভাই বোনদের মধ্যে বইয়ের পোকা একমাত্র ভ্লাদিমির। ইসাবেলা টুকটাক অবসরে পড়তো। এখানে ওর অখণ্ড অবসর। সারাদিনে তেমন বই না পড়লেও রাতে একটু আধটু পড়ে। তাতে ঘুমটা তাড়াতাড়ি নামে চোখে।
ঘুমিয়ে রাতের বিভীষিকা এড়াতে চাই ও। সেদিন রাতে হোমারের ইলিয়াড পড়ছিল। হঠাৎ খিলখিল হাসির শব্দে লাফ দিয়ে বিছানার উপর উঠে বসে। টিমটিমে তেলের বাতির আলোতে স্পষ্ট দেখতে পেল ইভারলির সুশ্রী মুখ। ওর লাল চুলগুলো কতকটা দুগাত ছাড়িয়ে নেমে গেছে। ডাগর চোখ, লাল টুকটুকে ওষ্ঠ জোড়ায় মোহনীয় হাসি। পরনে কালো রঙের অফ শোল্ডার ফ্লোরাল গাউন। ইসাবেল, আমার প্রিয় ইসাবেল। দেহটাকে ছন্দময় করে এগিয়ে এলো ইভারলি। ইসাবেলা দরজার দিকে তাকায়। আশ্চর্য, দরজা ভেতর থেকে দেওয়া। আর্ত হয়ে ওঠে। ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো। ইভারলি ঝুঁকে ওর চিবুক তুলে বলল, ইসাবেল, তাকাও আমার চোখে, তাকাও প্রিয় আমার। ইভারলির সম্মোহনী গলার স্বর উপেক্ষা করতে পারল না ইসাবেলা। তাকালো ওর চোখে। মোহাচ্ছন্ন হয়ে গেল সাথে সাথে। ইভারলি ঘনিষ্ঠ হয়ে বসে। আজলা ভরে ওর মুখটা তুলে বলল,